প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ইতিমধ্যে আপনারা থাম্বনেল থেকে ইঙ্গিত পেয়ে গেছেন কি নিয়ে এই এপিসোডে কথা বলতে যাচ্ছি। এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয়, দেশের মানুষ এবং বিশেষভাবে নেটিজেনরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ থাকেন, তাদের আলোচনার বিষয়বস্তু মূলত রংপুর শহরের রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে। শনিবার রাত থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে পুরো দেশ জুড়ে। বিষয়টা এতটাই নিষ্ঠুর এবং নৃশংস যে সত্যিকার অর্থে কোনো মানুষের পক্ষে এটি সহজভাবে নেওয়া সম্ভব নয়। একটি সুন্দর সাজানো গোছানো পরিবার শেষ হয়ে গেল, পুরো পরিবারটি। একজন সদস্য বেঁচে রইলেন না শোক প্রকাশ করবার জন্য। আর আমরাও এই পরিবারের প্রতি শোক প্রকাশ করতে পারছি না, কারণ কার কাছে শোক প্রকাশ করব? 4 সদস্যের পরিবারটির একজন সদস্যও বেঁচে নেই। খুবই দুঃখজনক, নৃশংস, নিষ্ঠুর। তো প্রিয় দর্শক শ্রোতা, শনিবার রাতে যখন উদ্ঘাটিত হলো এই হত্যাকাণ্ডটি, যদিও সংঘটিত হয়েছিল বৃহস্পতিবার রাতে বলে জানা যায়, আর আত্মীয়রা জানতে পারলেন শনিবার রাতে, কারণ বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ ছিল না, তারা অনেকেই ফোনে পাচ্ছিলেন না। শেষে শনিবার রাতে তাদের আত্মীয়া বাসায় যান খোঁজ দিতে। এটি রংপুর শহরের মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর নিজ বাড়িতে। তিনি একটি দোতলা বাড়ি করেছিলেন, সেই দোতলা বাড়ির দোতলায় তিনি থাকতেন। সম্ভবত 3 তলা করবার প্ল্যান ছিল, এরকমই জানা গেছে। হয়তো আরও অনেক বিষয়ে পরিকল্পনা ছিল। অবসর নিয়েছেন, বাকি জীবন কিভাবে কাটাবেন, অনেক কিছু তার ছিল। সেই সব কিছুই আর তার জন্য এখন প্রযোজ্য নয়। তো সেখানে গণপতি চক্রবর্তী বয়স 65, তিনি অ্যাকাউন্টিং পড়াতেন রংপুর জেলা স্কুলে। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বয়স 50, তার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কন্যা রংপুর কারমাইকেল কলেজে পড়ছিলেন মাস্টার্সে। আগামী চক্রবর্তী এবং 5ম শ্রেণী পড়ুয়া 12 বছর বয়সী আয়ুষ চক্রবর্তী বা প্রিয়ম চক্রবর্তী। 4 সদস্যের পুরো পরিবারটি শেষ হয়েছে। তো যেটি বলছিলাম, শনিবার রাতে আত্মীয়রা গিয়ে আবিষ্কার করেন যে তারা মরে পড়ে আছেন, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের কাছে খবর পেয়ে প্রতিবেশীরা আসেন, শত শত মানুষ একত্রিত হন শনিবার রাতে। পুলিশ আসে, শেষে আমরা জানতে পারি বিষয়টি। তো পুরো দেশকে আসলে এমন একটি হত্যাকাণ্ড শোক বিহ্বল করেছে। আর ছবিটির দিকে তাকানো যায় না। পারিবারিক যে ছবিটি, বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে, সহ্য করার মতো না আসলে। তো যাই হোক, এখন শনিবার রাতে মরদেহ উদ্ঘাটিত হলো বা বের করা হলো। পচন ধরেছিল ইতিমধ্যেই, কারণ যেহেতু বৃহস্পতিবার রাতে তাদের হত্যা করা হয়েছে, গরমের দিন অনেক। আর রোববার সকালে জানলাম আমরা রংপুর পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। 2 তরুণকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হলেন মুগ্ধ 23 বছর বয়সী, যিনি একটি মাছের আড়তে কাজ করতেন রংপুর শহরে। সিদ্ধার্থ বয়স 19, একটি স্বর্ণকারের দোকানে কাজ করতেন, কারিগর। তো এই 2 জন আবার সম্পর্কে আত্মীয়। যদ্দূর জানা যায় পুলিশের বিবরণী থেকে, যে রোববার তাদের গ্রেপ্তার করে রংপুর পুলিশ, রংপুর মেট্রোপলিটন পুলিশ, এবং তারা রোববার রাতে জবানবন্দি দেয় রংপুর মহানগর হাকিমের আদালতে। 164 ধারায় জবানবন্দি দিয়ে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা জানায় এবং আরও ডিটেইলে বলে অনেক কিছুই। তো তাদের গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক শ্রোতা, বাট সেখানে থেমে যায়নি বিষয়টি। বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা নানা প্রশ্ন উত্থাপন করেন। আর যখন পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন সেই বাড়ি থেকে পুলিশ সদস্যরা শনিবার রাতে, সেখানে স্থানীয় সাংবাদিকেরা পুলিশকে বেশ কিছু প্রশ্ন করেন। তো পুলিশ সেই প্রশ্নগুলোর উত্তর এড়িয়ে গেছেন, দিতে পারেননি। আর সেই প্রশ্নগুলো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হলো গণপতি চক্রবর্তীর বাড়িটি, যেখানে পাশে আরেকটি 3 তলা বাড়ি, তাহলে তার বাড়িতে আসতে হলে
এই দুই তরুণ যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, ঘটনা যদ্দূর জানা গেছে, তারা গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। আর শব্দ পেয়ে গণপতি ছাদ পর্যন্ত আসেন চেক করতে। তখন তার গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করা হয়, কারণ তিনি তাদের চিনে ফেলেছিলেন। আর শব্দ পেয়ে ছাদে তার স্ত্রী প্রীতিলতা ছাদে আসেন, তখন তাকেও হত্যা করে ফেলেন তারা একইভাবে শ্বাসরোধ করে। এবং এই ধস্তাধস্তিতে তাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কন্যা আগামী চক্রবর্তী ছাদে আসেন, তাকেও হত্যা করা হয়। ছাদের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়। অবশেষে বাসার ভিতরে গিয়ে 12 বছর বয়সী প্রীতমকে তারা হত্যা করেন, বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে। এটি তাদের জবানিতে জানা গেছে, এই দুই তরুণ মুগ্ধ এবং সিদ্ধার্থ। তো তারা ইয়াবা সেবন করবার জন্য গণপতির বাড়ির ছাদে গিয়েছিলেন। আর গণপতির বাড়ির ছাদে যেতে হলে তাদেরকে আরেকটি 3তলা বিল্ডিং ডিঙিয়ে তারপর যেতে হয়েছে। তো এখন এই প্রশ্নটি স্থানীয়রা করেছেন এবং সাংবাদিকেরা করেছেন পুলিশকে, যে ভালো কথা আপনারা বলছেন যে তারা গণপতির বাড়ির ছাদে ইয়াবা সেবন করবার সময় দেখে ফেললেই হত্যাকাণ্ড ঘটায়, কিন্তু গণপতির বাড়ির ছাদে যেতে হলে আরেকটি 3তলা বিল্ডিং থেকে জাম করে 2তলার ছাদে নামতে হয়েছিল। তার মানে বিষয়টি তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। আর তারা 3তলা বাড়ির ছাদের উপর করেননি কেন বিষয়টি, অর্থাৎ ইয়াবা সেবনের কাজটি? সেই বাড়ির ছাদেও তো করতে পারতেন, কারণ সেই বাড়ির ছাদ ব্যবহার করেছিলেন তারা 2তলায় যাবার জন্য, যদি এই বর্ণনা সঠিক হয়। তো এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে ছিল না, বা পুলিশ সঠিকভাবে দিতে পারেনি। তো যাই হোক, তারপরও তাদের গ্রেপ্তার করা হলো। এই বয়ান চতুর্দিকে ছড়িয়ে পড়ল, গণমাধ্যমে আসলো যে ইয়াবা সেবন করতে গিয়ে দুই তরুণ দেখে ফেলায় বাড়ির বাসিন্দারা তাদেরকে এইভাবে একে একে হত্যা করে। শুধু তাই না, তারা জবানবন্দিতে আরও বলেছে হত্যাকাণ্ডই শুধু তারা সংগঠিত করেনি, তারা বাড়ির ভিতরে গিয়ে কিছু অলংকার সেই বাড়ি থেকে সরিয়েছিল, যেটি আবার পরে পাশেই কোনো মন্দিরে পাওয়া যায়, লুকিয়ে রেখেছিল। এবং সেই বাড়িতে তারা হত্যাকাণ্ডের পরে আবার ইয়াবা সেবন করে, গোসল করে এবং ফ্রিজ থেকে বের করে কিংবা টেবিলে থাকা শসা এবং খেজুর খায়। এসব গণমাধ্যমে এসেছে, এগুলো আপনারা জানেন সবাই। তো এই এপিসোডের মূল আলোচনা আসলে এই ডিটেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা নয়, মূল আলোচনা অন্য জায়গায়। সেটি হলো নেটিজেনদের অনেকে, যেটি বলছিলাম, কিছু অসঙ্গতির কারণে পুলিশ যে বয়ান দিয়েছে বা দুই হিন্দু তরুণের জবানবন্দি হয়ে গেছে, তারপরও নেটিজেনরা প্রশ্ন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন রংপুরের পুলিশ কর্তৃপক্ষ, রংপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষভাবে। অনেকে পুলিশের এই অভিযান, গ্রেপ্তার সব কিছুর মধ্যে বিএনপি আমলের 2001 এবং 2006 যে বিএনপি সরকার, বিএনপি জামায়াত জোট সরকার, সেই সময়ের জজ মিয়া নাটকের কথা অনেকে মনে করিয়ে দিচ্ছেন। আর সেটি ঘটেছিল 2004 সালের 21 আগস্ট, ভয়াবহ গ্রেনেড হামলার যে ঘটনাটি ঘটেছিল, প্রিয় দর্শক শ্রোতা, সেখানে 24 জন মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনায় নোয়াখালীর অজপাড়াগাঁয়ের এক সহজ সরল হকার তরুণ, ঢাকায় থাকতেন, তিনি হকারি করতেন, জজ মিয়া। সেই জজ মিয়াকে বিএনপির পুলিশ শিখিয়ে পড়িয়ে নানাভাবে একটি নাটক তৈরি করেছিল, যদিও সেই নাটক পরবর্তীতে ফাঁস হয়ে যায়। সেই থেকে, সেই 2004 থেকে সেই জজ মিয়া এপিসোডটি জজ মিয়া নাটক নামে পরিচিত দেশের মানুষের কাছে। তো অনেকে পুলিশি অভিযান, পুলিশি তৎপরতা, এই সব কিছুকে সেই জজ মিয়া নাটকের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। আর মানুষকে দোষও দেওয়া যাবে না, কারণ পুলিশ অন্তত 15 বছর, শেখ হাসিনার পুরো আমলটা, কনসিকিউটিভ 3টি টার্ম শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, এই সময়টিতে পুলিশ বাহিনী বলতে কিছু ছিল না আসলে। এটি হয়ে পড়েছিল বাংলাদেশ পুলিশ লীগ, অর্থাৎ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন। এইভাবে হাসিনা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছিলেন এবং পুলিশ সদস্যরাও নিজেদের ব্যবহৃত হতে দিয়েছিলেন। তাই পুলিশের উপর মানুষের বিন্দুমাত্র আস্থা ছিল না তখন। এখনও আস্থা পুরোপুরি ফিরে আসেনি, যদিও পুলিশ ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, এবং আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা চাই পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াক, তারা সাহসী হয়ে নিরপেক্ষভাবে, সৎভাবে দায়িত্ব পালন করুক, ফলে বাহিনীটি আবার সম্মানের অধিকারী হোক, সেটি আমরা চাই। বাট মানুষের আস্থাটি এখনও ফিরে আসেনি, সেজন্যই পুলিশের বয়ানকে তারা নিচ্ছেন না, তারা জজ মিয়া নাটক বলছেন এটিকে। তো এই বিভিন্ন মহলে যখন আলোচনা সমালোচনা চলছে, তখন আরেকটি সিদ্ধান্ত দেখলাম আমরা রংপুর পুলিশের। প্রথমে মামলাটি তদন্ত করছিলেন মিলন চ্যাটার্জি, রংপুর মেট্রোপলিটন পুলিশের ইন্সপেক্টর।
সদর থানার। মিলন চ্যাটার্জির কাছ থেকে দায়িত্ব নিয়েছে এখন রংপুর ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ বা গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা শাখা। তারা এখন বিষয়টি দেখবে, কারণ গতকাল সোমবার গোয়েন্দা শাখার কাছে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। অর্থাৎ দাবি উঠেছে আরও ফার্দার তদন্তের, নতুন করে তদন্তের, কিংবা আরও ভালোভাবে তদন্তের। সেজন্যে আরএমপি থেকে আরএমপি ডিবিতে দিয়ে দেওয়া হয়েছে। ডিবি এখন বিষয়টি দেখবে। তো এই হলো আইনগত দিকটি। আর এর বাইরে আরেকটি বিষয় আছে এখানে। কিছু মহল এইটিকে সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা করছে, যেটি সবচেয়ে ভয়াবহ বিষয়। এমন একটি বিষয়কে, যেটি একটি অপরাধ কর্ম, নৃশংস হত্যাকাণ্ড, নিষ্ঠুর হত্যাকাণ্ড, এবং এটি একটি ক্রাইম, সেটিকে সাম্প্রদায়িক রূপ দেবার চেষ্টা করা হচ্ছে। আর এই রূপ প্রথম দেবার চেষ্টা করে আওয়ামী লীগ। তাদের অফিসিয়াল ফেসবুক থেকে, ওয়েবসাইট থেকে একটি পোস্ট দেওয়া হয় 23 তারিখ ভোরবেলা, গতকাল ভোরবেলা বলতে গেলে। তো সেই পোস্টে আওয়ামী লীগ কিছু ভয়াবহ অভিযোগ করে, যা নিতান্ত হাস্যকর, হাস্যকর বলে কম হবে, অগ্রহণযোগ্য, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, ঘোলা পানিতে মাছ শিকার করবার অপচেষ্টা, এবং সর্বোপরি সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা, এবং সরকার হটানোর বা পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক শ্রোতা, ইনকেস আপনি মিস করে থাকলে আওয়ামী লীগের এই বয়ানটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। শুরুই হয়েছে এইভাবে, ওয়েবসাইট থেকে নেওয়া তাদের। গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অস্তিত্বের উপর আঘাত ও রাজনৈতিক চক্রান্তের চরম বহিঃপ্রকাশ। প্রথমে উস্কানি, প্রিয় দর্শক শ্রোতা। গণপতি চক্রবর্তীর নির্মম হত্যাকাণ্ড, সংখ্যালঘুদের অস্তিত্বের উপর অব্যাহত আঘাত। আচ্ছা, রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তানদের গণ নৃশংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। এটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার গভীর রাজনৈতিক চক্রান্তেরই বহিঃপ্রকাশ। খুব গুরুত্বপূর্ণ লাইনটি, প্রিয় দর্শক শ্রোতা, দয়া করে মনে রাখবেন। এটি দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার গভীর রাজনৈতিক চক্রান্তেরই বহিঃপ্রকাশ। ইতিহাস সাক্ষী, 2001 থেকে 2006 সালের ভয়ানক শাসনামলে বিএনপি জামায়াত জোট যেভাবে সারা দেশে সংখ্যালঘুদের উপর হত্যা, ঘরবাড়ি দখল এবং নির্যাতন চালিয়েছিল, আজকের চিত্র তার থেকে বিন্দুমাত্র আলাদা নয়। যখনই ধর্মভিত্তিক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রাজনৈতিক সুযোগ পায়, তখনই সংখ্যালঘু পরিবারগুলো বলির পাঠা হয়। গণপতি চক্রবর্তীর রক্তে ভেজা বাড়ি আজ প্রমাণ করে যে সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা বিধান করতে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। সংখ্যালঘুদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি জামায়াতের তোষণ ও ক্ষমতার লিপ্সার মূল আজ জীবন দিয়ে দিতে হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে। এবং এক পর্যায়ে দলটি ডাক দেয়, রংপুরের এই নৃশংস পারিবারিক হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও সন্তান সহ পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্পষ্ট, দেশে সাধারণ মানুষ ও সংখ্যালঘুদের জীবনের কোনো মূল্য নেই। এই ভয়াবহ শাসনের অবসান করতেই হবে। খুব ইন্টারেস্টিং, প্রিয় দর্শক শ্রোতা। তো এই ভয়াবহ শাসনের অবসানের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সো তারা কি করেছে নতুন করে আর এই এপিসোডে বলতে চাই না। চালনি কিংবা চালনি বলি আমরা যেটিকে, কোনো কিছু চালি আমরা, আটা, ময়দা, এটা ওটা চাল। সেই চালনি, প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি পুরো চালনিটি ছিদ্র, সারা চালনি ভরা ছিদ্র। ছিদ্রের জন্যই একটি বোলকে চালনি বলি আমরা। প্রথমে এটি একটি বোল থাকে, মেটালিক হতে পারে, প্লাস্টিকের হতে পারে, পরে ছিদ্র করে দেওয়া হয় চালবার সুবিধার জন্য। তো সেই চালনি একটি সুইকে বলছে যে তোমার পেছনে তো একটি ছিদ্র দেখা যাচ্ছে, তোমার পেছনে তো একটি ছেদা। চালনি বলছে এই কথা সুইকে। তো আওয়ামী লীগের এই পোস্টটি এরকম মনে হলো, নিতান্ত হাস্যকর এবং পরিষ্কারভাবে উস্কানি দেবার চেষ্টা। এটিকে সংখ্যালঘু নিশ্চিহ্ন করবার চেষ্টা বলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। অথচ যেই দুজন তরুণ গ্রেপ্তার হলেন, তারা দুজনই সনাতন ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, আর যারা নিহত হয়েছেন তারাও হিন্দু ধর্মাবলম্বী। তো এখন কথা হলো, হিন্দু মুসলিম কোনো বিষয় নেই এখানে। যদি মুসলিম যুবকও তাদের হত্যা করতেন, যদি মুগ্ধ এবং সিদ্ধার্থের নাম না এসে আহমেদ মোহাম্মদের নাম আসতো, তখনও কি আমাদের ধরে নিতে হতো যে সংখ্যালঘুদের
নিশ্চিহ্ন করবার ষড়যন্ত্র, এটি একটা অপরাধ। সারা দেশে অপরাধ হচ্ছে, অপরাধের মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে। আমরা প্রতিদিন এটি নিয়ে কথা বলছি, সরকারের সমালোচনা করছি। সরকার ব্যর্থ হচ্ছে অপরাধ দমন করতে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্যতার পরিচয় ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। অন্য সব জায়গায় তিনি যোগ্য, কেপেবলি হ্যান্ডেল করছেন সব মন্ত্রণালয়ের কাজ, সরকারের কাজ। তারেক রহমানকে উদ্ধার করছেন, একটি কাজ শুধু গুছিয়ে করতে পারছেন না, নিজ মন্ত্রণালয় সামাল দিতে পারছেন না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর সব কিছু ভালো পারছেন তিনি। তো এই যখন দেশের অবস্থা, তখন আলাদা করে সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করবার জন্য এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটি মনে করবার আমাদের কি কারণ আছে? আর আমরা কেন মনে করব? বিন্দুমাত্র কোনো কারণ দেখি না তো। বাট তাদের সেটি করতে হয়েছে আওয়ামীদের, আওয়ামী বাকশালীদের, যারা হাসিনা সিন্ড্রোমে ভুগছেন, মানসিক রোগী। আমি এই প্রত্যেকটিকে মানসিক রোগী মনে করি, সাইকোপ্যাথ মনে করি, আর কিছু মনে করতে পারি না। হাসিনা ওদিক থেকে কিছু একটা করলে এদিক থেকে হুয়াক্কা হুয়া শুরু হয়ে যায়। এই জালেমের দোসরেরা, স্বৈরাচারী হাসিনার দোসরেরা একটি বারের জন্য বিবেক খাটিয়ে চিন্তা করেন না কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। নির্লজ্জ বটে এরা। কারণ হাসিনা খুদে মেসেজ দিয়ে তার সব আত্মীয়দের পার করে দিয়েছেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে পতনের। কিন্তু কোনো নেতাকর্মী টেরটি পর্যন্ত পাননি যে হাসিনা পালিয়ে যাচ্ছেন। তাদেরকে এইভাবে ফেলে অরক্ষিত অবস্থায়, যদিও বাংলাদেশের মানুষ অনেক ভদ্র, অনেক ভালো, অনেক নরম মনের তারা, তাই একজন আওয়ামীও কোনো দুর্ঘটনার শিকার হননি সেই অর্থে। অন্য কারণে হয়েছেন, মানুষের উপর জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জাস্ট শুধু আওয়ামী লীগ করেন এই জন্য একজন লোকও ক্ষতিগ্রস্ত হননি এই পর্যন্ত। তো তাদেরকে এইভাবে ফেলে গেছেন হাসিনা। সেই হাসিনার জন্য হুয়াক্কা হুয়া দিতে তাদের একটু দেরি হয় না, তাদের বিবেক একটুও কাঁদে না, একটুও কাজ করে না। তারা একবারের জন্য চিন্তা করছেন না যে এটি নিছক একটি হত্যাকাণ্ড, একটি অপরাধ কর্ম, এবং এটিকে আমরা ঘৃণা করি, নিন্দা করি, বিচার চাই। গণপতির পরিবারের জন্য আমরা বিচার চাই, আফসোস করি, আমাদের কষ্ট হচ্ছে। মাই হার্ট ব্লিডস যখন আমি কথা বলছি। ছবিটির দিকে তাকানো যায় না প্রিয় দর্শক শ্রোতা। আমরা যদি মানুষ হই, আমরা মন খারাপ না করে পারবো? আমাদের অন্তর না কেঁদে পারবে? এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় আসবে? মানুষ হিসেবে এইভাবে দেখবো মানুষকে হত্যা করেছে কিছু অমানুষ, কিছু নরাধম, কিছু পিশাচ। এভাবে তো দেখছি আমরা বিষয়টিকে। অথচ আওয়ামী লীগের কাছে এটি সংখ্যালঘুকে নিশ্চিহ্ন করবার চেষ্টা, ষড়যন্ত্র। তারা বরাবর এটি করে এসেছে। তো আরেকটি বিষয় শেয়ার করতে হচ্ছে, এই তো গেল আওয়ামী লীগের বয়ান। একটি সংগঠন আছে, এটি আওয়ামী শিক্ষকদের সংগঠন, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। তারা নিজেদের প্রগতিশীল বলে দাবি করছেন, কিন্তু তাদের কাজ শেখ হাসিনার মতোই, স্বৈরাচারী শেখ হাসিনার মতোই। তাদের বক্তব্য একেবারেই শিশুসুলভ, অগ্রহণযোগ্য। তারা গণপতি চক্রবর্তীর এই পরিবারের সদস্যদের, তিনি সহ এই নির্মম হত্যাকাণ্ডের জন্য বিবৃতি দিয়েছেন রোববার বিবৃতি দিয়ে সংগঠনের সভাপতি প্রফেসর এম ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুবুর রহমান, দুজনের যৌথ স্বাক্ষরে যে বিবৃতি, সেখানে নিন্দা করা হয়েছে হত্যাকাণ্ডের, এবং তারাও শেখ হাসিনার অনুকরণে সংখ্যালঘু কার্ড খেলবার চেষ্টা করেছেন। তারা শুরুই করেছেন এভাবে: দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন, হত্যাকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং শিক্ষক সমাজের উপর বহিষ্কার, হয়রানি, নির্যাতন ও হামলার ঘটনা ঘটেই চলেছে। একবার খেয়াল করে দেখুন প্রিয় দর্শক শ্রোতা, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলছেন নিজেদের এবং প্রগতিশীল সংগঠন বলে দাবি করছেন, আর তারাই এমন একটি নিছক হত্যাকাণ্ড, একটি অপরাধ কর্মকে শুরুই করছেন এভাবে যে দেশে ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ড। বক্তব্যটি ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা? কমেন্টে জানাতে ভুলবেন না। এরা কি করে অধ্যাপক হন? এরা তো উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি। অবশ্যই আমরা অবাক হইনি, কারণ এরা অধ্যাপক হলো আওয়ামী, আর আওয়ামী হলে বিবেক কাজ করতে হয় না, সেই প্রমাণই তারা রাখলেন। তো শুধু তারা না, শুধু আওয়ামী লীগ না, আরো অনেককেই দেখছি তথাকথিত পঙ্গতিশীল। পিনাকি ভট্টাচার্য বলেন প্রগতিশীল, আমি তাদেরকে বলি পঙ্গতিশীল, নিচের দিকে গতিশীল তারা। অধ্যাপকের বক্তব্য এমন হতে পারে না। এখানে সংখ্যালঘুর নির্যাতন আসলো কোত্থেকে? এটা তো নির্যাতনের কোনো বিষয় না, নিছক হত্যাকাণ্ড, অপরাধ কর্ম এটি। সো এইভাবেই দেখছেন তারা বিষয়টিকে। আরো অনেকেই এরকম হুয়াক্কা হুয়া দিচ্ছেন, দেখছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে। সো আমরা তাদেরকে চরম নিন্দা করছি। তাদের এই অপচেষ্টা, এটিকে সাম্প্রদায়িক রূপ দেবার প্রত্যাখ্যান করছি, ঘৃণা করছি, নিন্দা করছি, এবং তাদের বিবেক জাগ্রত হোক, তাদের জন্য সেই প্রার্থনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করব
জানবার জন্য এই বিষয়ে কি আপডেট আসে, পুলিশ যা ইতিমধ্যে করেছে যদি সেটি সত্যি হয় ভালো, যদি না হয় কোনো জজ মিয়া হত্যাকাণ্ড, জজ মিয়া নাটক ঘটে থাকলে আমরা হয়তো জানতে পারবো অদূর ভবিষ্যতে। আজ এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন এবং কৃতজ্ঞতা জানবেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে আরেকটি টপিক নিয়ে।